এরকম সুন্দর একটা রাত আমি কখনোই এক্সপিরিয়েন্স করিনি। নিস্তব্ধ পাহাড়ের জুমঘরের ভিতরে বসে বৃষ্টির শব্দ, পাহাড় আর একদম অজানা একটা জায়গা। মনে হচ্ছিল বাংলাদেশের ভিতরেই অন্য এক জগতে আছি। এটা লামা বান্দরবন, যা আমাকে মুগ্ধ করেছে। লামার পাহাড়ের চূড়ায় একটা জুমঘর থেকে মাতামুহুরী নদীর অসাধারণ সৌন্দর্য। আজ আমরা লামাকে গভীরভাবে জানব। একটা অদ্ভুত বিষয় হলো এই জায়গা নিয়ে অনলাইনে তেমন কোনো কথা হয় না, কিন্তু এটা বান্দরবনের একটা লুকানো রত্ন, যেটা এখন চমকাতে শুরু করেছে। কিন্তু সেটা লামার ভাইরাল মিরিঞ্জা ভ্যালির জন্য নয়, বরং লামার গহীনে লুকানো থাকা অসাধারণ সকল সৌন্দর্যের কারণে। এই ট্রিপে আমরা চেষ্টা করেছি লামাকে একদম ভিন্নভাবে দেখতে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি লামার এমন কিছু সৌন্দর্য যেগুলো এখনো অনেকটাই অজানা রয়ে গেছে। চলুন একসাথে একটু ভিন্নভাবে লামাকে এক্সপ্লোর করি। লামায় যাওয়ার জন্য মূলত দুইটি অপশন আছে। শ্যামলী এনার ট্রাভেলস অথবা হানিফ পরিবহনের দুইটি নন এসি বাস নিয়মিত লামা হয়ে আলীকদম পর্যন্ত যায়। সত্যি বলতে লামা ভ্রমণের জন্য এই বাসগুলোই সব থেকে বেশি কনভিনিয়েন্ট। নন এসি বাস হলেও লং জার্নিতে তেমন কোনো সমস্যা হয় না। এই বাসগুলোতে লামা পর্যন্ত আপনার যেতে ভাড়া গুনতে হবে 1050 টাকা। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এই বাসগুলোর টিকিট সাধারণত 2-3 দিন আগেই কেটে রাখতে হয়। আমরা চেয়েছিলাম এসি বাসে যেতে, তাই আবদুল্লাপুর থেকে চকরিয়া পর্যন্ত একটা এসি বাসের টিকিট কেটে রেখেছিলাম। আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো ধরনের এসি অথবা নন এসি বাসে চকরিয়া চলে আসতে পারেন। আমাদের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে গিয়েছিল। ভোরের দিকেই আমাদের চকরিয়া পৌঁছানোর কথা থাকলেও আমরা কুমিল্লায় পৌঁছাই 4টার দিকে, আর চকরিয়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে যায় প্রায় সকাল 10টা। কি আর বলবো ভাই, কালকে 9টায় বাসে উঠছি রাতে, এখন 10টায় এসে নামলাম এই চকরিয়া। কি যে একটা ক্লান্তিকর জার্নি করেছি। এখন খিদায় আমাদের পেট একদম চোচো করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আমাদের আরও অনেক আগেই লামাতে থাকার কথা, কিন্তু কি আর করা, বাস এত লেট করলো যে আর কিছুই করার নাই। মানে একদম বিরক্তির একদম শেষ পর্যায়ে আমরা চলে গিয়েছিলাম। এটা হচ্ছে চকরিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি চাইলে বাসেও লামাতে যেতে পারবেন, আবার চাইলে সিএনজি বা বাইক এগুলোর মাধ্যমেও যেতে পারবেন। আমরা চাঁদের গাড়িতে যাব। বাইরে এত রোদ। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রাস্তায় একটা আর্মি চেকপোস্ট আছে। আপনাদের যে এনআইডি কার্ড আছে এটার পিছনে আপনার নাম্বার এবং আপনার গার্ডিয়ানের নাম্বার এখানে এন্ট্রি করে নিতে হয়। চকরিয়া থেকেই শুরু হয়ে গেল আমাদের লামার আসল জার্নি। আমরা উঠে পড়লাম একটা চাঁদের গাড়িতে। সাথে ছিল আর একটা ট্রাভেল গ্রুপ, তাদের সাথেই আমরা অ্যাড হয়ে গিয়েছিলাম যাতে সহজেই আমরা এই জার্নিটা কমপ্লিট করতে পারি। পুরো গাড়িটা রিজার্ভ করে নিয়েছিলাম। রিজার্ভ ভাড়া ছিল 1300 টাকা, যেখানে মোটামুটি 13 জনের মতো মোটামুটি কমফোর্টেবলভাবেই যেতে পারবেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার হাইওয়ে দিয়ে একটু সামনে আগালেই বাম দিক থেকে শুরু হয়ে যায় চকরিয়া থেকে লামার রাস্তা। প্রথম দিক থেকে সবকিছুই নর্মালি মনে হবে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই পাহাড় আপনার চোখের সামনে ধরা দিবে।
ছোট ছোট টিলা থেকে ধীরে ধীরে বড় বড় পাহাড়। আর এই দৃশ্যগুলো সত্যি অন্যরকম একটা ভাইব দেয়। এই রাস্তায় আমি আগেও এসেছি, আর সত্যি বলতে এই রাস্তা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। কারণ আমরা বাংলাদেশের মানুষ সাধারণত সমতলের রাস্তা দেখেই অভ্যস্ত, কিন্তু চোখের সামনে যখন পাহাড়গুলো ধীরে ধীরে বড় হতে থাকবে তখন সত্যিই আপনার মন ছুঁয়ে যাবে। পাহাড় সবসময়ই আমার ভালো লাগে, আর পাহাড়ের এক এক ঋতুতে এক এক রকমের সৌন্দর্য ধরা দেয়। আমরা গরমের সময় এসেছিলাম, তাই পাহাড়গুলো একটু শুষ্ক আর পাহাড়ের গাছের পাতাগুলো একটু ঝলসানো। তবে বর্ষায় এই সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রায় 40 মিনিটে সুন্দর একটা চাঁদের গাড়ি রাইড শেষে আমরা পৌঁছে যাই মিরিঞ্জা ভ্যালিতে। ঢাকা থেকে ডিরেক্ট বাসগুলোতে যদি আপনি আসেন, ঠিক এই জায়গায় আপনাকে নামাই দিবে। অ্যান্ড এখানে মোটামুটি লামাতে অবস্থিত প্রায় 70% রিসোর্টই এই মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রিসোর্টেরই ব্যানারগুলো রয়েছে। সো এই রাস্তা দিয়ে এখন আমরা উপরের দিকে যাব। আমাদের এই মনে করেন লামা, আলীকদম, কাঞ্চি, বান্দরবন, কোয়ামরি সব জায়গায় আমাদের গাড়ি চাঁদের গাড়ি নিয়ে ঘুরানো হয়। এটা হচ্ছে মেরেঞ্জাবিলি থেকে আমরা লামা, আলীকদম, কাঞ্চি, কোয়ামরি, বান্দরবন সব স্পট ঘোরা যায়। চকরিয়া থেকে আসলে আমাদের গাড়ি পাবেন, মেরেঞ্জাবিলি থেকে পাবেন। আচ্ছা, আপনার নাম্বারটা কোন? আমার নাম্বার আছে 01886763054। ঠিক আছে, আপনার ফোন দিলে তো পাওয়া যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ পাবেন, সবসময় পাওয়া যাবে। রাস্তার কাজ এখন চলছে, প্রচুর পরিমাণের ধুলোবালি। আর আমরা শুনছি যে এই রাস্তাটা হচ্ছে পুরোপুরি পাকা হয়ে যাবে। সো ওইটার কাজই এখন চলছে। আমাদের কোনো রিসোর্ট ঠিক করা নেই। এখান থেকে আরেকটু উপরে উঠলেই হচ্ছে বিভিন্ন টাইপের রিসোর্ট শুরু হয়ে যাবে। তো আমরা চিন্তা করেছি যে একটা একটা করে দেখব, যেইটা ভালো লাগবে ওই রিসোর্টেই আসলে উঠব। এই রিসোর্টটা মোটামুটি দেখছিলাম, বেশি একটা ভাল লাগে নাই, কারণ একটু পাহাড়ের নিচের দিকে অবস্থিত। সামনে যাই দেখি। চলে আসছি এরকম একটা সুন্দর চায়ের দোকানে। আসলে সর্বোচ্চ হলে আমরা 30 মিনিট হাঁটছি, বাট শরীর এতটা ক্লান্ত হয়ে গেছে কালকে রাতের জার্নি করার জন্য। আর কথা বলে জানতে পারলাম এই পুরা মিরিঞ্জা ভ্যালিতে এই একটা মাত্রই চায়ের দোকান, মানে পাহাড়ের উপরে। এই চায়ের দোকানটার একদম অপোজিটই হচ্ছে মারায়ন্তং হিল রিসোর্ট। তো আমরা আসলে এখানে একটু রুম দেখি, যদি পাই সব থেকে ভালো হয়, এখানে থাকলেই সব থেকে ভালো হয়। কারণ আমরা এখানে আসলে পাহাড়ে করার তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই। তো আমাদের মন চাইলে এখানে আসলাম, চাটা খাইলাম, মানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম আর কি।
মারাইনসা হিল রিসোর্টের একটা সুন্দর ঝুমঘরে আমরা আজকে রাত কাটাবো বলে সিদ্ধান্ত নিই। মানে এই ঝুমঘরটা এক দেখাই আমাদের পছন্দ হয়ে যায়। মনে হচ্ছিল প্রাইভেট কোনো স্পেসে আমরা আছি, একদম শুনশান এরিয়া, পুরো রিসোর্টে কেউ নাই। আর আমাদের যে ঝুমঘরটা এটা একদম পাহাড়ের উঁচুতে অবস্থিত, যেখান থেকে চারিপাশের অসাধারণ একটা ভিউ দেখা যায়। প্রচুর গরম, আমরা গরমে সবাই পুরা ক্লান্ত। মানে পাহাড়ের উপরে তো প্রচুর গরম। এখানে পর্যাপ্ত পরিমাণে কম্বল আছে আর ছোট একটা ফ্যান আছে। ফ্যানটায় ওরকম বাতাস নেই, বাট পাহাড়ে প্রচুর পরিমাণে বাতাস আছে। আল্লাহ। হ্যাঁ, আর এখানে আপনারা ফোন অথবা আপনাদের যে গ্যাজেট আছে এগুলো চার্জ দেওয়ার অপশন আছে। সকল অ্যাক্সেসরিজ এখানে হচ্ছে চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। ভাল লাগতেছে আর কি, পরিবেশটা আসলেই সুন্দর আর পাহাড়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। বাট আমাদের শরীর অনেক ক্লান্ত, আমরা একটু ঘুমানোর ট্রাই করব, তারপরে দেখা যাক কি করা যায়। এখন আমরা খেতে যাব। লুঙ্গি ম্যান আসছে, লুঙ্গি পরে, মানে অনেক গরম পাহাড়ে। মানে এমনিতেই তো গরম বেশি থাকে, কারণ পাহাড়ের একদম চূড়াতে না এটা। আর এই রিসোর্টটার আর একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে ওনাদের নিজেরই কিচেন আছে। সো আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম, মিরিঞ্জা ভ্যালি আর হচ্ছে এই রিসোর্টটাই হচ্ছে ওদের প্রাইভেট কিচেন আছে। আর যত রিসোর্ট দেখছেন মিরিঞ্জা ভ্যালিতে, এগুলো সব হচ্ছে খাবার হচ্ছে মিরিঞ্জা ভ্যালির যে রেস্টুরেন্ট আছে ওইটা থেকে ওনারা নিয়ে যায়। তো দেখি, এখন আমাদের আসলে খাবারটা খুবই প্রয়োজন, কারণ প্রচুর পরিমাণের কষ্ট হয়েছে আর কালকে থেকেই খাবারের কষ্ট হচ্ছে আমাদের। খাবার কি ভালো? এবার কি সুস্বাদু? খায়া লই। বিসমিল্লাহ। আপনি কি অবস্থা? কি অমৃত? মামার কই? মামার ভিডিও। মামার হাতটা দেখবা সুন্দর। আর ওই যে ভর্তাটা মজা হইছে। সাথে কি মানে ফার্স্ট বাইটে কি কি দিয়ে বলো? আপাতত টেস্ট বাট নাই, আমার জিব্বা পুরো। আর বিকালের সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ধীরে ধীরে সূর্যটা পাহাড়ের পিছনে হারিয়ে যাচ্ছিল, আর সেই মুহূর্তে সূর্যের আলো পুরো পাহাড় আর এর চারপাশকে অন্যরকম এক রঙে রাঙিয়ে দিচ্ছিল। প্রকৃতির সেই শান্ত, নরম আর রঙিন রূপটা সত্যি চোখে লেগে থাকার মতো। আমরা সেই সুন্দর বিকেলটা আমাদের ঝুমঘরের পাশের ভিউ পয়েন্ট থেকে উপভোগ করছিলাম।
সন্ধ্যার পরে আবার আমরা সেই ছোট চায়ের দোকানটায় চলে গিয়েছিলাম। পাহাড়ের চূড়ায় বসে গরম চা আর সবার সাথে আড্ডা, সময়টা সত্যি ভীষণ ভালো কাটছিল আমাদের। চারপাশে ঠান্ডা বাতাস, নীরব আর পাহাড়ি পরিবেশে পুরো মুহূর্তটাকে আরো বেশি স্পেশাল করে তুলেছিল। কি কেমন এখানে এই ভিউটা কেমন? দেখি গছ হ্যাঁ বলো ভিউটা কেমন? কোনো এক ট্যুরিস্ট এখানে ঘুরতে নিয়ে এসেছিল, এরপরে কুকুর ধাওয়া দেওয়ার কারণে এই বিড়ালটা হারায় গিয়েছিল। এরপর থেকে এই বিড়ালটা এই চায়ের দোকানটার আশেপাশেই সব সময় থাকে। রাতে আমাদের জন্য বারবিকিউয়ের ব্যবস্থা করা হচ্ছিল। পুরো রিসোর্টে তখন আমরা 4 জন ছাড়া আর কেউই ছিল না। রিসোর্টের শেফ ভাই সত্যি অসাধারণ মানুষ। ওনার ব্যবহার যেমন ছিলেন ভালো, তেমন ওনার হাতের রান্নাও ছিল দারুণ। এত সুন্দর আর জুসি করে আমাদের জন্য বারবিকিউ করে রেখেছিল। আমারটাও লেগ পিস লাগো দে তারা ভিডিওটা পরে কর। না অনেক দিন মনে থাকবে এই বারবিকিউয়ের কথা। মানে বলা হয়েছে ঠিক আছে, হাদিসে আছে যে আপনি যদি দস্তাখানাতে বিছায়া আপনি দস্তাখানায় খাবার খান, আপনার কখনো রিজিক কমবে না, উল্টা রিজিক বাড়বে। এটা কি শোনো? হ্যাঁ, দস্তাখানায় আপনি সবসময় খাবেন, আপনি বাচ্চা রেখে দেবেন, আমি আগে রাখতাম। খাওয়া দাওয়া শেষে ওনার সাথেই আমরা অনেকক্ষণ আড্ডা আর গল্পতে মেতেছিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। পাহাড়ে নীরব আর শান্ত রাতের এই মুহূর্তগুলো আসলেই অনেক দিন মনে থাকবে আমাদের। কিন্তু রাতের আসল অভিজ্ঞতা তখনও বাকি ছিল। আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। রাত প্রায় 3টার দিকে হঠাৎ করেই আমাদের ঘুম ভেঙে যায়। বাইরে তখন ঝুম বৃষ্টি আর তুফানের মতো বাতাস। চারপাশের শব্দ শুনে মনে হচ্ছিল পুরো জুমঘরটাই মনে হয় উড়িয়ে নিয়ে যাবে। সেই নীরব পাহাড়ের রাতে ঝড় বৃষ্টির মধ্যে একটা ছোট ঝুমঘরে থাকার অনুভূতি সত্যিই অন্যরকম ছিল। ভয়, রোমাঞ্চ আর ভালো লাগা সব একসাথে কাজ করছিল। সকাল হওয়ার সাথে সাথেই আবার নতুন এক সৌন্দর্য আমাদের চোখের সামনে ধরা দেয়। যদিও খুব বেশি মেঘ ছিল না, কারণ রাতে প্রবল বাতাস আর বৃষ্টির কারণে সব মেঘ সরিয়ে নিয়ে গেছে। কিন্তু রাতের প্রবল বৃষ্টির কারণে পাহাড় একদম সতেজ হয়ে উঠেছিল। চারপাশের পাহাড়ের সবুজ তখন আরো বেশি জীবন্ত লাগছিল। ঠান্ডা বাতাস তখনও থামেনি। এতটাই শীত ছিল যে কম্বল গায়ে দিয়ে আমাদের বের হতে হয়েছিল। সত্যি বলতে সারা রাত বৃষ্টির পরে পাহাড়ের এই রূপটা যে একবার দেখবে সে আবার নতুন করে পাহাড়ের প্রেমে পড়বে।
কি যারা গরম আর অফ সিজনে পাহাড়ে ভ্রমণ করতে চান না তাদেরকে বলবো অন্তত একবার বর্ষার পরের পাহাড়ের এই প্রকৃতি দেখুন। প্রকৃতির প্রেমে আপনি পড়তে বাধ্য। এখানের এক্সপিরিয়েন্স সব কিছুই ভালো ছিল, তবে আমাদের একটা বিষয় সত্যিই খারাপ লেগেছে। মিরিঞ্জা ভ্যালির আশেপাশের জায়গাগুলোতে মানুষ প্রচুর পরিমাণে ময়লা ফেলে পরিবেশ নষ্ট করছে। এমন সুন্দর জায়গাগুলোকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের প্রত্যেক ট্যুরিস্ট এবং রিসোর্ট ওনারদের সচেতন হওয়া খুবই জরুরি। এভাবেই আমাদের প্রথম দিন শেষ হয়। তবে গল্প এখানেই শেষ নয়। পরবর্তী এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো মাতামুহুরী নদী আর এর আশেপাশের এমন কিছু অসাধারণ সৌন্দর্য যেগুলো সাধারণ ট্যুরিস্টের চোখের আড়ালেই থেকে যায়। মিরিঞ্জা ভ্যালিতে তো সবাই আসে, কিন্তু লামার আসল সৌন্দর্য লুকিয়ে আছে মাতামুহুরী নদী আর এর আশেপাশের লুকানো জায়গাগুলোতে। আর সেই সৌন্দর্যগুলো দেখার জন্য পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর পরবর্তী এপিসোডের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।